কুপিয়ে হত্যা করা হলো আরও একজন ব্লগারকে। অনেকে অভিযোগ করছেন এই ধরনের হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকারের দিক থেকে লক্ষণীয় কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। তাহলে ব্লগারদের নিরাপত্তার জন্য আসলে কি করা দরকার? অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতার সীমারেখাই বা কতটুকু? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বেসরকারি সংস্থা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনারা যে প্রশ্নগুলো জমা দিয়েছেন দর্শকদের দিক থেকে, আপনাদের দেওয়া প্রশ্নের ভিত্তিতে আমাদের এই অনুষ্ঠান। তবে কোন প্রশ্নগুলো আপনারা করবেন সেটা প্যানেলে যারা আছেন ওনারা এখনও জিনিসটি জানেন না। আপনারা যখন প্রশ্নটি করবেন তখনই তারা জানতে পারবেন। যাই হোক, প্রথম প্রশ্নে যাচ্ছি। আনিকা পিউলি প্রথম প্রশ্ন করবেন। আমার প্রশ্নটি হচ্ছে, ব্লগ কিংবা ইন্টারনেটে যারা লেখালেখি করেন তাদের উপর হামলা বন্ধ করতে সরকার দৃশ্যত যে ব্যর্থ হচ্ছে, তা কি পরোক্ষভাবে হলেও আরও হামলা চালাতে উৎসাহ দিচ্ছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওনার কাছে মনে হচ্ছে যে সরকার দৃশ্যত ব্যর্থ হচ্ছে, কিন্তু এটা কি আরও উৎসাহ দিচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড চালাতে? সম্প্রতি একজন ব্লগার সিলেটে অনন্ত বিজয় দাস, তিনি খুন হলেন। এর আগে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান তারাও খুন হয়েছেন একই কায়দায়, একইভাবে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। মোহাম্মদ নুরুল হুদা। আমি বলবো না সরকার ব্যর্থ হচ্ছেন, তবে হয়তো প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার কিছু হয়তো ঘাটতি থাকছে। এ ধরনের খুন যেগুলো হয় সেগুলো অনেক ক্ষেত্রে পূর্ব পরিকল্পিত থাকে, এবং এই পূর্ব পরিকল্পিত খুনগুলো সবসময়ই যে এটাকে ফলো করা যাবে সেটা নিশ্চিত করে বলা যায় না। এবং যদি পরিসংখ্যানের দিকে দেখেন, বিগত 2 বছরে 4টি ঘটনা হয়েছে। 17 কোটির প্রায় জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি সেই নিরিখে দেখেন, এটা বিরাট রকমের অস্বাভাবিক ব্যাপার নয়। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, যেহেতু মত প্রকাশের সাথে এটার সম্পর্ক আছে। তো এর একটা ঘটনায় আসামি ধরা আছে, যদিও সেখানে অন্তত একটি জানা আছে, যেহেতু আমি এখন চাকরি করি না। 2 জন আসামি ধরা আছে যেখানে জনগণের সহায়তায়, এবং সেখান থেকে ক্লু আসছে। এবং এই ধরনের কাজ যারা করে তারা কিন্তু দেখবেন একটা স্লিপার সেলে কাজ করে। এদেরকে ধরার পরেও অনেক সময় অনেক আমরা এটা তো একটা রাজনৈতিক দিক আছে বলে অনেকে বলছেন। বিষয়টা যতটা না একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার চেয়ে এটা একটা রাজনৈতিক দিক আছে, এটাই অনেকে বলছেন। কিছু লোকের সেরকম মতামত আছে, এবং এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কেননা যারা এই ধরনের এই শিকার হয়েছেন এই দুর্ঘটনার, তাদের কিছু মতামত ছিল যে যার সাথে ব্যাপক জনগোষ্ঠীর মতামতের হয়তো মিল নাই। আচ্ছা, সেই মত প্রকাশের বিষয়টিতে আমরা আসব। আমরা বিভিন্ন জায়গায় দেখছি অনেকে বলছেন যে এই বিষয়ে যারা ব্লগারদেরকে হত্যা করছে বলে সন্দেহ করা হচ্ছে, সেই গোষ্ঠীর বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তিনি বার্তা সংস্থা রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আমরা একটি সূক্ষ্ম রেখায় হাঁটছি। আমরা চাই না লোকজন আমাদেরকে নাস্তিক বলুক, এতে আমাদের গভীর বিশ্বাসের পরিবর্তন হবে না। আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, কিন্তু যেহেতু আমাদের বিরোধী দল আমাদের বিপক্ষে ধর্মের কার্ড ব্যবহার করে, সে কারণে আমাদের পক্ষে জোরালো তারা প্রকাশ্যে কোনো অবস্থানে আসতে পারছে না সরকার। এটা তো যিনি বলেছেন খুব যে যুক্তিসঙ্গত কথা বলেননি তা নয়। তার কারণ নিকট অতীতে শাহবাগের যে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদেরকে যারা এইটার বিপক্ষে বলেছেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে একদল নাস্তিক ওখানে হল্লাচিল্লা করছিল, তারা এদেশের বেশিরভাগ মানুষের মতামতের বিরুদ্ধে কথা বলছে। তো যখন একজন প্রধানতম রাজনৈতিক দলের প্রধান এ ধরনের
অভিযোগ করেন, তো স্বাভাবিকভাবেই তার তো একটা রাজনৈতিক দিক থাকে। ধন্যবাদ আপনাকে নুরুল হুদা। ফরিদা আক্তার, আপনার কি মনে হয় যে সরকার আসলে বিষয়টাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই কারণেই পদক্ষেপ নিচ্ছে না? তার আগে আমি বলি, যিনি প্রশ্ন করেছেন যে সরকার কি দৃশ্যত ব্যর্থ হচ্ছে, আমি বলবো যে দৃশ্যত না, আসলে ব্যর্থ হচ্ছে। এবং এটা এটা মানে আপনি অভিজিতের যে হত্যাকাণ্ড যেখানে ঘটলো, সেটা যেই অবস্থায় ঘটেছে, সেখানে পুলিশ ছিল, এতগুলো লোক ছিল, তারপর এবং এখনো পর্যন্ত অভিজিতের সত্যিকারের হত্যাকারীদেরকে ধরতে পারেনি। তার মানে এখানে সরকারের এবং যেহেতু সজীব ওয়াজেদ জয়ের কথা থেকেও বোঝা যাচ্ছে যে সরকার আসলে তার রাজনৈতিক ক্যালকুলেশনে ধরতেও চাচ্ছে না। হ্যাঁ, তো সেটা আপনার কি মনে হয় যদি সরকার জোরালো পদক্ষেপ নেয় যাদের বিরুদ্ধে অভিযোগ, তাহলে কি সরকার রাজনৈতিকভাবে আসলে ক্ষতিগ্রস্ত আমি হবে? আবার এখানে একটু পার্থক্য করতে চাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ বলে যে একটা ঢালাও একটা করে দেয়া হয়, সেটাও বোধহয় অত ঠিক হবে না। কারণ আসলে কারা করেছে এটা এখনো দেখার বিষয় আছে, এটাও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। একজন ব্লগার যিনি অভিজিৎ রায় মারা যাওয়ার পরে, হত্যাকাণ্ডের পরে কিছুদিন আগে তার স্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন যে সরকারের প্রসঙ্গে যে তারা জঙ্গিদের ভয় পায়। বাংলাদেশ কি পরবর্তী পাকিস্তান বা আফগানিস্তান হতে যাচ্ছে? আমি বলছি এরকম ব্যাপারগুলোকে এভাবে এত ঢালাও করা উচিত না। হ্যাঁ, আমার কথা হলো সরকার আগে ধরে দেখাক যে কারা মেরেছে, এবং যারা দোষী, যারা আসলে মেরেছে, তাদেরকে ধরলে সে আফগানিস্তান হব না পাকিস্তান হব, সেটা তখন দেখা যাবে। এখন এত আগে এত কথা না বলে, আমার কথা হলো সরকারের দায়িত্ব সরকার পালন করেনি, এটাই আমাদের আসল কথা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে যাব, শুরুতেই দ্বিতীয় সারিতে। আমাদের দেশে কোনো খুনই আমাদের জন্য মঙ্গলজনক নয়। এর আগে বাসায় বাসায় এখন খুন হচ্ছে, সাংবাদিক খুন হলো, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক আমরা দেখলাম না সেরকম ধরে শাস্তি দিতে বা কিছু একটা করতে বাংলাদেশের সরকারের। ব্লগারদের বিষয়টা আপনার কি মনে হয় যে সরকারকে রাজনৈতিকভাবে কোনো ভয় ব্লগারের পায়? তালিকা তো আগেই ছিল, তো এটা তো সরকারের অবশ্যই জানা যে এটা তালিকা মতোই তারা দিচ্ছে। 200 কতজন তালিকার মধ্যে আছে, 7-8 জন অবশ্যই এর মধ্যেই মেরে ফেলেছে। তো এটা তো অবশ্যই সরকারের করা উচিত, দৃষ্ট শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে বাঁ পাশে সাদা শার্ট যিনি। সাম্প্রতিক যে ব্লগারদের হত্যা করা হয়েছে, তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে দৃশ্যত সরকার এখানে ব্যর্থ, আমি বলতে চাই বর্তমান সরকার জঙ্গিবাদ বিরোধী এবং জঙ্গিবাদকে এদেশে যাতে জঙ্গিবাদী আশ্রয় নিতে না পারে সেজন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো এই যে ব্লগারদের হত্যা করা হয়েছে, আদৌ কি সরকার এই জন্য কি সরকার তাদের তদন্ত কমিটি করেছেন এবং তারা দেখছেন সেটা করেছেন, তো তদন্ত হচ্ছে। মগবাজারে যে হত্যাটা হয়েছিল সেখানে আমরা পেপারের মাধ্যমে, পত্রিকার মধ্যে জানতে পেরেছি যে যারা হত্যা করেছেন তারা আসলে ঢাকার বাসিন্দা না, চিটাগং থেকে তারা ওই রাত্রে এসে পরের দিন তারা করেছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ডান পাশে যে চেক শার্ট পরা যিনি। ধর্মীয় অবমাননার যেই ব্যাপারটা আছে সেটা বর্তমানে একটা রাজনৈতিক বিষয় হিসেবে দেখা হচ্ছে। আসলে কি এটাকে একটা রাজনৈতিক বিষয় হিসেবেই দেখা উচিত? আজকে ব্লগারদের যে লিস্ট আছে সেই লিস্টে 200 জনের নাম আছে, 84 জনের কথা বলা হচ্ছে, 40 জনের কথা বলা হচ্ছে। এটা তো 50 জন হতে পারতো, 100 জন হতে পারতো, 150 জন হতে পারতো। এই 150 জনই কি খুন হবে? মানে মানুষের জীবনে কি কোনো দামই নাই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে মাঝখানে বাঁ দিকে আরেকজন। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ব্লগার খুন হচ্ছে, তো আমরা জানতে পারছি যে বিভিন্ন জঙ্গি সংগঠন বা আনসারুল্লাহ বাংলা টিম বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে জঙ্গি সংগঠন এর পেছনে দায়ী বা তারা দায় স্বীকার করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি বা এই হত্যাকাণ্ডের ফলে কি জঙ্গিবাদকে উস্কে দেওয়া হচ্ছে কি, বা সরকারের এক্ষেত্রে পদক্ষেপটা কি? ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি এখানে আছেন, আপনি জবাব দেবেন নিশ্চয়ই। তার আগে ইনাম আহমেদ চৌধুরী, আপনার কাছে আসি। যে সরকারের ব্যর্থতার আসলে কারণটা কি? এটা কি রাজনৈতিকভাবে সরকার বিষয়টাকে সিরিয়াসলি নিতে চাচ্ছে না? আসলে ধরুন, ক্রাইমের সংখ্যা দিয়ে কিন্তু এর গুরুত্ব নিরূপণ করা যায় না। আসলে মাত্র 4টে হত্যা হয়েছে এর জন্য যে এটা গুরুত্ব হারিয়েছে তা কিন্তু নয়।
ব্যাপারটা হচ্ছে এই যে হত্যা হলো, যে মানুষের মতামতের অধিকার প্রকাশ করতে গিয়ে তারা আত্মাহুতি দিলেন, এটা কিন্তু অনেক বড় কথা। আমার কাছে মনে হয় যে এটা যদি সরকারকে দেখা উচিত যে তাদের দায়িত্ব পালন করা, এবং এখানে কোনো অবস্থাতেই এবং কোনো কনসিডারেশনেই কোনো একটা ক্রাইমকে আপনার আনুকূল্যে থাকা বা ক্রাইমকে আনপানিশড করা রাখা মোটেই উচিত হবে না, কারণ একটা আরেকটার জন্ম দেবে, এর একটা ইফেক্ট আপনার থেকে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় এ ব্যাপারে যে যে দায়িত্ব পালনে সরকারের আরও কর্তব্যনিষ্ঠ এবং সদিচ্ছার প্রয়োজন দেওয়া উচিত, কারণ তা নইলে আমরা দেখতে পাচ্ছি একটার পর আরেকটা বেড়ে যাচ্ছে। এবং যেহেতু এদের একটা লিস্ট আছে, যেহেতু এটা বোঝা যাচ্ছে, আমার মনে হয় প্রিকশনারি ব্যবস্থা দেওয়া সম্ভব হতো। এবং এ ব্যাপারে অভিযোগে এসছে, গতবারে যে যিনি হত্যা হয়েছে তার সহধর্মিনী অভিযোগে এ ধরনের প্রকাশ করেছেন। তো আপনার কি মনে হয় যে সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ মোটা দাগে বলা হয়? ফরিদ আক্তার বলছেন যে এটা এখনো প্রমাণিত না, কিন্তু যে জঙ্গি সংগঠন বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, অনেক ইসলামপন্থী সংগঠন এগুলোকে সমর্থনও করছে বলে শোনা যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমার কাছে কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না, এটার উপর নির্ভর না করে করা উচিত। এটা ক্রাইম হয়েছে, ক্রাইমের ইনভেস্টিগেশন হবে, সরকার যদি ব্লগার তার পানিশমেন্ট না, হবে এই যে ক্রাইম অনুসারে। সরকার যদি ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় যায়, সরকার কি নাস্তিক বলে পরিচিত হবে? আমার কাছে মনে হয় না। কেন নাস্তিক বলে হবে কেন? সরকার যদি ক্রাইমকে পানিশমেন্ট করতে যান, এই যে কোনো ধর্ম বলে না যে ক্রাইমের যে অনুশাসন নিজের হাতে নিয়ে নিতে, এটা ইসলাম ধর্ম তো মোটেই সমর্থন করে না এটা। সুতরাং এই দিক থেকে আমার কাছে মনে হয় যে এখানে নাস্তিক্যবাদের সঙ্গে এর কোনো সংস্রব আনাটা অসমীচীন হবে। ধন্যবাদ আপনাকে। আসবো আপনাদের কাছে আবারও। একজন দর্শকের মতামত নেই, যে মাঝখানে পেছনের দিকে একজন নারী হাত তুলেছেন। আজকে ব্লগে যখন একজন তার নিজস্ব মতামত প্রকাশ করছে, তাকে 2 দিন পরে আমরা নিহত অবস্থায় পাচ্ছি, খুন হওয়া অবস্থায় পাচ্ছি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে কোনো মতামত প্রকাশ করি, বাইরে গিয়ে যে আমার লাশ পাওয়া যাবে না, এর নিশ্চয়তা কতটুকু? ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী। শুধু ব্লগার নয়, আমি মনে করি যে কোনো নাগরিকের হত্যা সেটিও কিন্তু একটি অপরাধ, এবং সব অপরাধকে রাষ্ট্রের দায়িত্ব হলো সব অপরাধকে বিবেচনায় এনে অপরাধীকে শাস্তি দেওয়া। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকে যে আপনি যে প্রশ্নটি বা অনেকেই প্রশ্নটি তুলেছেন যে রাজনৈতিক কারণের জন্য সরকার এই ব্লগারদের হত্যাকারীদেরকে ধরছে না ধরার চেষ্টা করছেন না। সরকার তো, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তারা এই জঙ্গিবাদ বা মৌলবাদের বিরুদ্ধে তাদের অবস্থান। আজকে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সেই রাজাকারদের তাদের বিচার হচ্ছে। হেফাজতের ঘটনায় যখন সরকার একটি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন, সেই সময় যে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল, ধর্মান্ধরা যে কাজ করেছিলেন, সেই সময় কিন্তু রাজনৈতিকভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল যে সরকার তাদের উপরে আঘাত এনে তারা কিন্তু প্রকারান্তরে ধর্মের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সজীব ওয়াজেদ জয় যেটা বলছেন যে বিরোধী দল ধর্মের কার্ড ব্যবহার করবে, এই আশঙ্কা থেকে জোরালোভাবে প্রকাশ্যে আসতে পারছে না সরকার। না, আমি মনে করি তো এই আশঙ্কার কিছু নেই, কারণ সরকার কিন্তু ইতিমধ্যে তার বিভিন্ন অ্যাকশনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে তারা জঙ্গিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে তাদের অবস্থান, এবং সেটি কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে হেফাজতের বিরুদ্ধে তাদের যে অ্যাকশন, সেগুলির যেটি প্রশ্ন হচ্ছে যে এই ব্লগারদের হত্যার মধ্য দিয়ে, এর আগে দেখুন আমাদের দেশে তো আমাদের জাতির পিতাকেই হত্যা করা হয়েছে, কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে, আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, এই কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ইলিয়াস সাহেবকে গুম করা হয়েছে। সবই তো এই রাজনীতিবিদ, আমাদের সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো আমি শুধু ব্লগার কেন, যে কোনো নাগরিকের হত্যার বিচার হওয়া উচিত, আমি মনে করি সেটি হওয়া উচিত আমাদের সরকারের কাছেও দাবি, রাষ্ট্রের কাছেও দাবি, এবং জনগণেরও কিন্তু সেই ধরনের সচেতনতা। ইকবাল সোবহান চৌধুরী একটু আগে মত প্রকাশের অধিকার নিয়ে কথা বলছিলেন, সে বিষয়ে একটি প্রশ্ন আছে, মোহাম্মদ আলামিন সেই প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি হচ্ছে, একজনের বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা যদি আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে কি তা কোনোভাবে গ্রহণযোগ্য? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না একজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কথা বলা উচিত। সে যে ধর্মেরই হোক না কেন, তার নিজস্ব ধর্ম অনুসারে সে চলবে এবং
তার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করার কোনো অধিকার কারো নেই। তাই বলে যে হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেটার আমি কোনো হত্যাকাণ্ড কাঙ্ক্ষিত আশা করছি না, কিন্তু কারো ধর্মের অনুভূতিতে আঘাত এনে কথা বলাটাও আমি মেনে নিতে পারছি না। ধন্যবাদ। ফরিদা আক্তার, আপনার কাছে আসি। একটা মোটা দাগে অভিযোগ হচ্ছে যে অনেকেই এমনভাবে লেখালেখি করছেন যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, বিশেষ করে যারা মুসলমান তাদের ক্ষেত্রে, এবং যেহেতু এদেশে অধিকাংশ মানুষ মুসলমান সেই কারণেই সে ব্যাপারটা। আপনার কাছে কি মনে হয়, এটা কি? এমনিতে আমি ধর্মীয় ছাড়া একটা পরিস্থিতি এখন বর্তমানে চলছে যেখানে মত প্রকাশের স্বাধীনতা দারুণভাবে খর্ব করা হচ্ছে। এটা অনেক কিছু আমরা রাজনৈতিকভাবে দেখে অনেক মত প্রকাশ আমরা করতে পারি না, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, এটা যেমন ধরেন আপনি আমার ক্ষেত্রে যদি বলেন আমি একরকম করে বিচার করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ যারা ধর্মপ্রাণ কিন্তু গোঁড়া নয়, কোনো মৌলবাদী নয়, তার যদি মনে হয় যে রসুলের নামে কিছু বললে তার মনে কষ্ট লাগছে, সেরকম কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে পড়ে কি না এটা আমাদের বিবেচনা করতে হবে। কারণ সাধারণ মানুষের মনে আঘাত দেওয়াটা এটাই আমার কাছে বড় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম সারিতে আরেকজন দর্শক, ওনার কাছে আসি। বাংলাদেশে বর্তমানে ব্লগারদের হত্যার পিছনে যে মূল কারণটা দায়ী করা হয় সেটা হলো ধর্মীয় অনুভূতি, যেটা আমাদের বাঙালি বা বিশ্বের সব মানুষের কাছে একটা সবচেয়ে সেন্সিটিভ একটা ম্যাটার। সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি অসাম্প্রদায়িক একটা দেশ বানানো হয় তাহলে সেই ক্ষেত্রে মেজরিটি এবং মাইনরিটি ধর্মের প্রতি যে আঘাত করার সিস্টেমটা সেটা তো একটা মেনটেন করে রাখা দরকার সরকারের। তো কেউ যদি এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে, আবার কেউ যদি অনুভূতিকে নিজের কন্ট্রোলের বাইরে রেখে সে যদি উল্টো তাকে আঘাত করে, তো এই ক্ষেত্রে এই ব্যাপারটা কতটুকু মেনটেন করতে হবে যে কোনো ব্লগাররা যেন খুনি না হয়, আবার কেউ হয়তো খুনি না কিন্তু খুনের দায় তাকে বহন করতে হয়। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরুল হুদা, কতটুকু যাবে এই মত প্রকাশের স্বাধীনতা? মত প্রকাশের স্বাধীনতা তো আমাদের শাসনতন্ত্রে বলে দেওয়া আছে, তবে সেই অধিকারগুলো নিরঙ্কুশ নয়। আমি আগের একটা কথায় আসব যে রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা বা এটা রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে কিনা, সেখানে আমরা যদি আমার ঠিক মনে থাকে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ব্লগার রাজীব আহমেদ মারা যাওয়ার পর তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সহানুভূতি দেখিয়েছিলেন। পরে যারা মারা গেছে তাদের আমি যতদূর জানি দূরালোচনার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে তার সহানুভূতি, তার সহমর্মিতা প্রকাশ। আমি আপনাকে বলি যে অভিজিৎ রয়ের স্ত্রী তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউই আমার কাছে আসেনি, যেন আমার কোনো অস্তিত্বই নেই। এইটা তো ব্যক্তিগত পর্যায়ের খবর, আমি বলতে পারবো না। সাক্ষাৎকার দিয়েছেন বলছেন, উনি বলেছেন এইটার উনি বলেছেন, ওনার স্টেটমেন্টে যদি হয় সেটা আমি জানি না এটার বা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটা দেখেছি এইটা, সেখানে তো এই সহানুভূতি দেখানো হয়েছে। এবং এই সমস্ত যেটা বলা হচ্ছে যে বর্তমান সরকার এই মৌলবাদ, তথাকথিত মৌলবাদ, এই সম্বন্ধেও অনেক নানান মতামত আছে, কোনটা মৌলবাদ না কোনটা মত প্রকাশের স্বাধীনতা। আপনাকে মনে করি এই যে লেখালেখি যেগুলো হচ্ছে, কেউ মনে করছেন যে এগুলোকে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, সেরকম একটা বড় অংশ আছেন। আপনার কি মনে হয় যে এই ধরনের লেখালেখি আসলে বন্ধ করা উচিত? আমি নিয়ন্ত্রণের পক্ষে না, কিন্তু এর একটা যুক্তিসঙ্গত আলাপ হওয়া উচিত। আমাকে মনে রাখতে হবে যে আমাদের দেশের জনসংখ্যার কি পরিমাণ, তাদের শিক্ষার স্তরটা কি পর্যন্ত, এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে মানুষ কিভাবে তার একটা প্রতিক্রিয়া হয়। আপনি খেয়াল করেন বলা হচ্ছে যে সরকারের ব্যর্থতা, তো সেখানে খেয়াল করেন ফ্রান্সে, ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিসে এই যে কার্টুন যারা করেছিল রসুলুল্লাহর ব্যাপারে, সেখানে কিন্তু 10 জন লোক মারা গেল। তো আমরা কি বলবো তাহলে ওই সরকার ব্যর্থ বা সরকার তার ব্যর্থতা আছে? সেটা বলবো না। তো আরও অনেক বিষয় ছিল যেগুলো আপনি আলোচনা করতে পারতেন, কার্টুনে মানুষের দুঃখের কথা, সেখানে না হয়ে এই একটা দেখা যাচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি ডেলিবারেটলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করছেন। রসুলুল্লাহর পরে কার্টুন বের করে কি করে ধর্মীয় স্বাধীনতা? আপনি ফ্রান্সে, না আমরা ফ্রান্সের কথা না, আমরা বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে যে উদাহরণটা জরুরি। আপনি ইহুদি মতবাদের বিরুদ্ধে সেখানে বলতে পারবেন না। আচ্ছা, বাংলাদেশে যারা লিখছে তারা এই ঘটনার পরে সেই ইহুদি রাষ্ট্রের নেতা এসে তারা ইউরোপে একটা হইচই বাঁধিয়ে দিল যে বিরাট একটা ঘটনা হচ্ছে।
তো তাহলে সেখানে ইউরোপ যারা যা ক্লেম করে যে তারা ধর্মীয় স্বাধীনতার পক্ষে, তাদের এই বিহেভিয়ারটাকে আমি কি বলবো? ধন্যবাদ আপনাকে। আবারও দর্শকদের কাছে যাই, দ্বিতীয় সারিতে একজন হাত তুলেছে। ইউরোপের সরকার প্রধানরা যদি তাদের মতের স্বাধীনতার ব্যাপারে ঐক্য থাকে, মুসলমানদের ব্যাপারে তাদের কোনো মত নাই, তো বাংলাদেশে কি 90% মুসলমানের দেশে কি প্রধানমন্ত্রী যেখানে মুসলমান, এখানে কি আমাদের মুসলমানের ব্যাপারে ঐক্য হইতে পারি না? আমাদের এই যারা ব্লগে লিখছেন, জি, তাদের এই লেখালেখিগুলো কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে? তাদের এই লেখাগুলিতে ধর্মীয় আঘাত দিচ্ছে, এগুলো বন্ধ করা আপনি উচিত। কখনো পড়েছেন সেগুলো? আমি ইনকিলাবে পড়েছি, এর আগে আমার দেশ পত্রিকায় পড়েছি, কিছুদিন আগে নয়া দিগন্তীতে পড়েছি। আপনি বিভিন্ন খবরের কাগজে সেগুলো জি, জেনেন, জি। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সরাসরি পড়েননি না, সেগুলো? সরাসরি আমি আচ্ছা, পড়ি। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে ডান পাশে সাদা শার্ট পরা আরেকজন। আমরা যদি অনন্ত বিজয়ের কথাই বলি, ওর রিসেন্ট লেখাগুলো দেখা যায় ম্যাক্সিমামই পলিটিক্যাল ইস্যু। তাহলে যদি এ ধরনের কোনো ব্লগার হত্যা করা হয়, ঘটনা ঘটার সাথে সাথেই কেন ধর্মীয় অনুভূতিটা এখানে সামনে আনা হয়? এটা কি আসলে আসল ঘটনা এড়িয়ে যাওয়ার কোনো কৌশল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যে মাঝখানে। এখন যদি বলি দরজা খুলে সবাই ঘুমাবে, আর সরকার যদি চুরি করা বন্ধ না করতে পারে, এই কথা বললে যদি দেখা যায় না সরকার ব্যর্থ হলো, এর থেকেও মারাত্মক একজন মত প্রকাশের স্বাধীনতা। আমি একটু কোরআনের উদ্ধৃতি দিই। 1400 বছর আগে কোরআনের ভিতরেই আল্লাহ বলছেন, তোমরা তাদেরকে দেবতাকে গালি দিও না, কেননা তারাও ভুলক্রমে তোমার দেবতাকে গালি দেবে। আমি যদি আমার ছোট্ট স্টুডেন্ট লাইফের বঙ্গবন্ধুর একটা ছবি বিকৃত করায় বিশাল একটা ঘটনা ঘটে গেল, আমি সে সময় রাজনীতি বুঝতাম না। একটা সংখ্যাগরিষ্ঠ লোক যাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে, আর পাশাপাশি জিয়াউর রহমানকেও ভালোবাসে, এরশাদ সাহেবকেও ভালোবাসে, আমার মত এমন হবে না যে সংখ্যাগরিষ্ঠ লোক যাকে মাথায় তুলে নিয়ে শ্রদ্ধা করে তাকে আমি গালি দিই। অনেক ধন্যবাদ আপনাকে ইকবাল সোবহান চৌধুরী। যে মত প্রকাশের স্বাধীনতা, এটা কতটুকু যাবে? কারো ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত আসে তাহলে কি এটা গ্রহণযোগ্য? মত প্রকাশের স্বাধীনতাটারও একটা নির্দিষ্ট সীমারেখা আছে। ইংরেজিতে একটা কথা বলে, যেখানে আমরা সবচেয়ে বড় মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, সেখানে বলা আছে যে আমার মুষ্টিবদ্ধ হাত আপনার নাক স্পর্শ করবে না, ততটুকু পর্যন্তই আপনার স্বাধীনতা আছে। অর্থাৎ আমি আমার হাতকে, মুষ্টিবদ্ধ হাতকে প্রসারিত করতে পারবো, কিন্তু আপনার নাককে স্পর্শ করতে পারবে না। এই স্বাধীনতাটা আমাকে দেওয়া হয়েছে। আজকে যদি এই ধর্মীয় অনুভূতি বলেন, রাজনীতি অনুভূতি বলেন, যেটাই বলেন, আপনি অন্যের কারো অনুভূতির উপরে যদি আঘাত আনেন, সেটি কিন্তু একটি অপরাধ। আমাদের সংবিধানেও কিন্তু সেইভাবে বলা আছে। করছে ব্লগে, তারা কি সেটা আঘাত করছে? না, আঘাত করছে, দুটোই আমি বলছি। যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তারাও যেমনি অপরাধ করছে, সেটি যেমন অপরাধ, আবার ধর্মান্ধ হয়ে যারা এই ব্লগারদের উপরে আঘাত করছে সেটাও কিন্তু একটা অপরাধ। সেরকম লেখালেখি কি হচ্ছে আপনারা মনে করেন? আপনি যেটা নুরুল হুদা সাহেব বললেন, আজকে দেখুন ফ্রান্সে কি হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার নামে আমি কিন্তু কারো মতের উপরে আঘাত আনাটা আমার স্বাধীনতা নয়, কিন্তু আবার তেমনিভাবে তার উপরে আমি তাকে হত্যা করব, সেটিও কিন্তু আমার সংবিধান আমাকে কিন্তু অ্যালাউ করেনি। কিন্তু দেখুন ফ্রান্সে কিন্তু সেই কাজটি করেছেন তারা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে যাদের মতের উপরে আঘাত হানা হয়েছিল, তখন যারা চার্লি হেবডোর উপরে সে আঘাত করেছে, চার্লি হেবডোকে কিন্তু তারা পানিশমেন্ট দেয়নি, কিন্তু পানিশমেন্ট দিয়েছে যারা মত প্রকাশে আহত হয়ে যারা এখানে এসেছিল তাদেরকে হত্যা করা। ধন্যবাদ আপনাকে। ইনাম আহমেদ চৌধুরী, সেরকম কি কোনো পরিস্থিতি হচ্ছে যারা লেখালেখি করছে তারা কি আসলেই বলা হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে, সেরকম কি মনে হয়? ব্যাপারটা কিন্তু একটু সহজ এই অর্থে যে যেটা বলা হচ্ছে কারো ধর্মীয় অনুভূতিতে সাধারণভাবে আছে, এটা আঘাত দেওয়াটা অনভিপ্রেত, এটা উচিত নয়, এবং এটা বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সুতরাং অনুভূতিকে আঘাত করা এবং এটাতে সীমা অতিক্রম করা সেটা মোটেই অভিপ্রেত নয়। সেরকম কি হচ্ছে? এবং এট দ্য সেম টাইম একজনের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং সে প্রকাশ করতে পারে। এর কথা হচ্ছে যে এই দুটো জিনিসের কথায় কখন সীমা লঙ্ঘন করা হচ্ছে, এটাও কিন্তু আপনার নির্ভর করছে আপনার অবস্থার উপরে নির্ভর করছে এবং পারিপার্শ্বিকতার উপর নির্ভর করছে। কিন্তু একটি কথা যে তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু
কিন্তু তারও দেখা উচিত হবে একটা অনভিপ্রেত যে আমি যেন সাধারণ ভাষা মানুষের অনুভূতিকে আঘাত প্রশ্ন না হচ্ছে করি, সেটা কি হচ্ছে? বিশেষ করে যারা ধর্মানুভূতিকে। লিখছে তারা কি সেরকম আঘাত করছে? এবং দ্বিতীয়ত হচ্ছে মিস্টার কিন্তু চৌধুরী, আমি আপনাকে জিজ্ঞেস তার করছি, উপর আঘাত সেরকম কি কিন্তু হচ্ছে? তার উপর এই ধরনের প্রতিক্রিয়া, মানে তাকে আমি গিয়ে মেরে ফেলবো, এটা তো কিছুতেই সমর্থনযোগ্য নয়। ধন্যবাদ আপনাকে ইনাম আহমেদ চৌধুরী। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন কাজী মহিউদ্দিন। সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, ভারতে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টি কি সরকারের বিশেষ বিবেচনার দাবি রাখে? ধন্যবাদ সবাইকে। ইনাম আহমেদ চৌধুরী। আমার কাছে মনে হয় নিশ্চয়ই তো বিশেষ বিবেচনার দাবি রাখে। এজন্যে তিনি কি অবস্থায় তিনি ওখানে স্থানান্তরিত হয়েছেন এটা বিভিন্ন আলোচনা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন রকম থিওরি দেয়া হচ্ছে। কিন্তু তিনি বাংলাদেশের একজন নাগরিক, তিনি যে স্বেচ্ছায় সেখানে যাননি সেটা অবিসম্বাদিত সত্য, সেটা যাওয়া সম্ভবপরও ছিল না এবং হয়ওনি। সুতরাং এই অবস্থার মধ্যে তিনি ওখানে গিয়েছেন, কী অবস্থায় গেলেন এবং কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, মানুষ রয়েছে, জনগণ রয়েছে, এই অবস্থার মধ্যে তিনি ওখানে স্থানান্তরিত হলেন, এ প্রসঙ্গে আমার মনে হয় সরকারের একটা অত্যন্ত তিনি বিশিষ্ট ব্যক্তিও বটে, সুতরাং সরকারের একটা বিশেষ দায়িত্ব রয়েছে এবং আমার মনে হয় সরকার এ ব্যাপারে তাকে সরকারের অনুরোধে জানানো হয়েছে এবং আমার মনে হয় সরকার এটা বিবেচনা করছেন। র্যাবের মহাপরিচালক বলছেন যে তাকে যদি ভারত হস্তান্তর করে তাহলে বিচারের মুখোমুখি করা হবে। যদি সেটা করা হয় আপনাদের কোনো আপত্তি থাকবে? না না, বিচারের মুখোমুখি তাকে কী জন্য করা হবে সেটা বুঝতে পারিনি এখনো। তিনি কিভাবে ভারতে গেলেন, সেখানে কি হলো? এতদিন বলা হচ্ছিল তিনি গুম হয়ে গেছেন, সেই প্রেক্ষাপটে সেটা তো তার দায়িত্ব। আমি তো এখানে বিচার করতে যাব না, সেখানে বলতে হবে যে কি কারণে সেটাকে বিচার করা হবে, সেটা তো পরিষ্কার বলতে হবে। এখন ধরুন তাকে যদি এমন ঘটনা ঘটে যেটা শিলংয়ের পুলিশ যেটা বলেছেন, তাহলে তো তার দায়িত্ব থাকছে না ওখানে। শুধু যাই হোক, এই ব্যাপারে আসল কথাটা হচ্ছে তিনি বেঁচে আছেন, তিনি নির্বিবাদে ফিরে আসুন তার পরিবারের কাছে, সেটা আমরা চাইছি। এবং আমার কাছে মনে হয় এটা আমরা সকলেরই, শুধু সরকারের কেন, সবাই সংশ্লিষ্ট যারা রয়েছে সকলের এটা কাম্য হওয়া উচিত এবং আমার কাছে মনে হয় ভারত সরকারও এই দৃষ্টিভঙ্গি থেকে এটা বিবেচনা করবে। ধন্যবাদ আপনাকে। নুরুল হুদা। সংবাদপত্রে যা এসেছে তাতে মনে হচ্ছে যে তিনি ভারতে আছেন এবং ভারতীয় মুখপাত্র যারা তাদের কথাবার্তায় যে তিনি একটা ফৌজদারি অপরাধ করেছেন, যে তারা 14 ফরেনার্স অ্যাক্ট বিদেশি তাতে মামলা করেছে। অতএব মামলা যখন হয় তার একটা তদন্ত প্রক্রিয়া থাকে, সে তদন্ত শেষ হবে, তারপরে বিচার প্রক্রিয়া থাকে। সেগুলো শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সঙ্গত হবে না। মানে বাংলাদেশ সরকারকে উচিত যে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। এখন এটা ভারতের বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, তবে বাংলাদেশের একজন নাগরিক, সেক্ষেত্রে সরকারের যে রাজনৈতিক পর্যায়ে আছে সেখান থেকে এটা সিদ্ধান্ত হতে পারে এটা, এবং তার পরিবারের যে আবেদন থাকবে তার প্রেক্ষিতে হতে পারে। কারণ বাংলাদেশের একজন নাগরিক সে যেখানেই থাকুক, তার যদি তাদের পক্ষ থেকে কোনো আবেদন থাকে একটা সরকারের সেটা দেখবার আওতায় আসে বলে আমি মনে করি। কিন্তু ওইটাও এর সাথে সাথে ওইটাও আমাদের নজরে নিতে হবে যে এখন সে আমাদের নিয়ন্ত্রণে নাই, আরেকটি দেশের নিয়ন্ত্রণে আছে এবং সেখানকার নির্বাহী কর্তৃপক্ষ এবং বিচারিক কর্তৃপক্ষের আওতায় আছে। ধন্যবাদ আপনাকে। আবারও বিষয়টিতে দর্শকদের মতামত নেব। দ্বিতীয় সারিতে একজন। প্রথমে বলতে চাই যে বাংলাদেশের একজন নাগরিক, তিনি দাবি করছেন যে তিনি অপহৃত হয়েছেন, তাহলে আমাদের রাষ্ট্রের প্রথম কাজ নয় কি যে তাকে আগে দেশে ফিরে আনা? কিন্তু আমরা দেখছি ওকে ভয়ভীতি দেখানো হচ্ছে, বিচারের সম্মুখীন করবে বলছে, কিন্তু আগে তো তাকে, আমাদের দেশের নাগরিক, তাকে তো আগে দেশে আনতে হবে। আমার প্রশ্ন এটা, সরকারের প্রথম দায়িত্বটা কি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে একজন।
আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি তা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদকে এদেশে এনে বিচার করা হবে ভালো কথা, কিন্তু একজন মন্ত্রী যিনি দেশের বাইরে পালিয়ে চলে গেলেন এবং রাষ্ট্র তাকে পালিয়ে যাওয়ার সুযোগটা কেন করে দিল? তাহলে আগে তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের তো বিচার হওয়া উচিত, তারপরে উনি এদেশে এসে বিচারের সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ। তিনি পালিয়ে গেছেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ধন্যবাদ আপনাকে। আরেকজন এখানে দ্বিতীয় সারিতে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ওনার পরিবার থেকে বলা হচ্ছে তিনি নিখোঁজ, তাকে বিশেষ বাহিনী তাকে নিয়ে গেছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে খুব দায়িত্বশীল মন্ত্রীরা বলছেন যে তিনি পালিয়ে গেছেন। তাহলে কি তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে না যে তিনি আদৌ পালিয়ে গেলেন না তাকে আটক করে অন্য কারো নিয়ে গেছে? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। ফরিদা আক্তার খুব সংক্ষেপে যদি জবাব দেন। না, আমরা গল্পের শেষ অংশটাকে আগে ধরছি। ভারতে অপরাধ করেছেন এই কথাটা তো পরের কথা। উনি যে 2 মাস আগে 62 দিন আগে নিখোঁজ হয়েছিলেন, উত্তরা থেকে অপহরণ হয়েছিলেন, তার স্ত্রী থানায় জিডি করতে গেছে, এগুলো সবই না, এগুলো তো আমরা দেখেছি। আমরা তো মিডিয়া অভিযোগ কি মানে দেখেছি, তখন আদালতে পর্যন্ত গেছে, তখন পর্যন্ত ফিরিয়ে অবশ্যই আনতে হবে, কারণ তিনি এই দেশের নাগরিক। এবং আমি মনে করি যে তিনি যে পদ্ধতিতে গেছেন এবং এইটাকে নিয়ে সরকারের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের নেতারা যে অতিকথন করছেন, তাতে কিন্তু মনে হয় যে এর সাথে ওনার এই বর্ডার ক্রস করার সাথে সম্পৃক্ততা অনেক দায় বর্তায় সরকারের উপরে বা যারা এটা করেছে। আর তাকে ফিরিয়ে আনার বিষয়টি, তাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, কারণ মানে তিনি এদেশের নাগরিক, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া দরকার। এবং তার যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এখানে, তাহলে সেখানে এদেশেই তার বিচার হবে। তিনি ওখানে পড়ে থাকার কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, সরকার কি এটা বিশেষ বিবেচনায় রাখবে সালাউদ্দিন আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে? প্রথমে আমি একটু বলতে চাই, সেটা হলো সালাউদ্দিন সাহেব যখন ওনার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন তার দল পক্ষে থেকে অভিযোগ করা হলো সরকার তাকে গুম করেছে, অপহরণ করেছে, তার পরিবার থেকেও বলা হয়েছে, এমনকি এই কথাও বলা হলো যে তাকে হত্যাও করা হয়েছে। তার আবির্ভাবের মধ্য দিয়ে অন্তত যারা এই কথাগুলো বলেছেন যে সরকার হত্যা করেছেন সালাউদ্দিন সাহেবকে, তাদের অন্তত আজকে দুঃখ প্রকাশ করা উচিত। সরকার অন্তত তাকে হত্যা করেননি, এই অভিযোগটা তাদের প্রত্যাহার করে নেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় সেটি হলো তিনি তিনি অপহৃত হয়ে ভারতে পাচার হয়ে গিয়েছেন। যে এখানে একজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এটা তো প্রমাণিত না যে তিনি ওখানে তাকে কেউ পার করে দিয়েছে না তিনি সেখানে গিয়েছেন, এটা তদন্তের ব্যাপার। আমরা যখন সরকারের কোনো মন্ত্রীর ব্যাপারে কথোপকথন করি তখন আমরাও কিন্তু কিছু কমেন্ট পাস করে দিই যেটি ভিত্তিহীন। আমার মনে হয় সেটিও কিন্তু আমাদেরকে স্মরণ রাখা উচিত। পাশাপাশি যেটি হলো ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত স্পষ্ট, নূর হোসেন ভারতে পালিয়ে গিয়েছিল, তাকে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা গ্রহণ করছে, যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের সর্বোচ্চ মহলে পর্যন্ত বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে বাংলাদেশে সালাউদ্দিন সাহেবেরও যেটি হয়েছে যে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কিন্তু কিছু মামলা আছে, সেই মামলাগুলো ভিত্তি আছে কি নেই সেটি তো আমাদের আদালত বিচার করবে, কিন্তু তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আছে, মামলা আছে। তিনি ওখানে ভারতে গেছেন, যেটা নুরুল হুদা সাহেব বলেছেন, আমাদের পত্রপত্রিকা নিয়েছেন, পত্রপত্রিকাতে নিয়েছেন যে সেখানে এখানে কি অবস্থায় তিনি আছেন সেটিও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস সেটি হলো যে ভারতের যে আইন আছে সেই আইনে কিন্তু তিনি এখন একজন অপরাধী, অর্থাৎ তিনি বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশকারী, সেই হিসাবে তারা প্রথমে তাকে বিচার করবে কতটুকু সেটা আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি অবশ্যই বাংলাদেশ সরকারের নিজের তাগিদেই তাকে নিয়ে আসতে হবে, এই কারণের জন্যে তার পরিবার থেকে এবং তার রাজনৈতিক দল থেকে যে অভিযোগগুলো করা হয়েছে যে সরকারের, এবং একজন প্রশ্নকর্তা বললেন যে তাকে পার করিয়ে দেওয়া হয়েছে, আজকে এটাও প্রমাণিত হতে হবে তিনি কি নিজে চলে গিয়েছিলেন, তার কেউ নিজেকে ওখানে পার করিয়ে দিয়েছেন না অন্য কোনো শক্তি তাকে পার করিয়ে দিয়েছে, সেটিও প্রমাণিত হওয়ার জন্য আজকে হবে। তার আগে আবার বলতে চাই আমি যে অন্তত তার আবির্ভাবের মধ্য দিয়ে সরকার অন্তত একটি জায়গাতে মুক্ত হয়েছেন, স্বস্তি পেয়েছেন, যে তাকে তার বিরোধী দল যে কথাগুলো বলছিলেন যে
ধন্যবাদ, তাকে সেটা আপনি বলেছেন। হত্যা করা হয়েছে ধন্যবাদ সেটি আপনাকে। কিন্তু সত্য নয়। এই অভিযোগটার জন্য কিন্তু আমি মনে করি ধন্যবাদ যারা এই আপনাকে, অভিযোগটি চৌধুরী। তুলেছেন তাদের অন্তত দুঃখ প্রকাশ করা উচিত সেটা এবং আপনি ক্ষমা বলেছেন। চাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে ইকবাল সোবহান চৌধুরী। আমি দর্শক শ্রোতাদের এখানে মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 017527772222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আর বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব এখন ইউটিউবে আপলোড করা হচ্ছে। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নেবার সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আলমগীর হোসেন। আমার প্রশ্নটি হচ্ছে, সমুদ্রপথে মালয়েশিয়াগামীদের বাঁচাতে এবং ভবিষ্যতে এই ধরনের অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশের কি করা উচিত? ফরিদা আক্তার, শুনেছেন দেখেছেন যে হাজার হাজার বাংলাদেশি বিভিন্ন উপকূলে ভাসছে রোহিঙ্গাদের সঙ্গে মিলে। খুবই খুবই দুঃখের একটা জিনিস। পত্রিকা সত্যিকার অর্থে পড়া যায় না, মানে ওদের কষ্টের কথা দেখে। আসলে রোহিঙ্গা ব্যাপারটা জড়ালে মানে দুটো ব্যাপার আছে এখানে। বাংলাদেশিরাও তো যাচ্ছেন। আমার মনে হয় যে এখানে প্রথমত আবারও বলতে হয় যে এরা যে এত পরিমাণ এত সংখ্যক মানুষ যাচ্ছে, এটার সাথে শুধু কিছু পাচারকারী জড়িত বলাটা আমার মনে হয় ভুল হবে। এটার সাথে অনেক একটা গোষ্ঠী জড়িত, যার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশ্ন তোলা উচিত যে তারা যেতে পারছে। কিন্তু এই মানুষদের যে দুঃখ কষ্ট তাদেরকে যে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমি মনে করি যে এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা কিন্তু তাদেরকে এটা করতে পারে না। মানুষকে বাঁচানোটা আমাদের প্রধান করতে পারে এটা যেন বাংলাদেশের মানে বাংলাদেশ আসলে রোহিঙ্গাদের ব্যাপারে যে সবার ব্যাপারে যে বাংলাদেশিরাও তো যাচ্ছে, আপনি বললেন। সেটাই বলছি যে বাংলাদেশের সরকারের প্রথম কাজ হবে যে ওই মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং যে যে দেশে যাচ্ছে এবং ফিরিয়ে দিচ্ছে বলে মানে ওদেরকে আবার সমুদ্রে পাঠিয়ে দিচ্ছে, তাদের সাথে কথা বলে যে ওদেরকে আশ্রয় দিতে হবে, ওদের প্রাণ আগে বাঁচাতে হবে, তারপর অন্য কথা, এর আগে কোনো কথা হতে পারে না। আর এদেরকে চিহ্নিত করে দেশে ফেরত আনার বিষয়টি আপনার কাছে কি মনে হয়? এদের চিহ্নিত করে মানে সেখানে যারা ভাসছে অনেকে রোহিঙ্গা আছে, অনেকে বাংলাদেশি আছে। রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হোক, ওরা মানুষ। প্রথম পরিচয় হওয়া উচিত। আপনি পুঁজি আসতে দেবেন বিনা ভিসায়, আপনি বিদেশি কর্পোরেশনকে আসতে দেবেন বিনা ভিসায়, আর গরিব মানুষ কাজের খোঁজে যাচ্ছে, রোহিঙ্গারা তাদের দেশ থেকে এখানে আসছে, তাদের বেলায় এই যে মানুষের বেলায় যে এত বিধিনিষেধ, এটা আগে দূর হওয়া উচিত। এটা এই পুরো দুনিয়ার একটা অবিচার। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরুল হুদা, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো এখানে ব্যর্থতা আছে নাকি আপনার কাছে কি মনে হয়? কিছু পরিমাণে তাদের ঘাটতি তো আছেই আর কি, যারা গেছে, কিন্তু মূল উৎসটা কিন্তু অর্থনৈতিক আর কি। কেন, যখন এই যে পাচার যারা হচ্ছে আসলে তারা নিজেরা মনে করে কিনা, তারা আমার অভিজ্ঞতায় দেখেছি যে তারা নিজেদের পাচারকৃত মনে করেন না যতক্ষণ না পর্যন্ত অফেন্সটা হয়। তারা মনে করেন তারা অর্থনৈতিক একটা ব্যাপারে যাচ্ছেন, তাদের চাকরির জন্য যাচ্ছেন, জীবিকার জন্য যাচ্ছেন। অতএব এটার উৎসে যদি যাওয়া হয় তাহলে আমাদের যদি এমপ্লয়মেন্ট বাড়ে, বৈধ পথে যাওয়ার সুযোগটা যদি বেশি হয় এইটা, তবে তার সাথে সাথে সীমান্ত প্রহরী যেখানে, সেখানে আরও ব্যাপক কার্যকলাপ দরকার যাতে এগুলো না হয়। কিন্তু মূল সূত্রটা কিন্তু অর্থনৈতিক, সেখানে আমাদের দেখতে হবে। বিশেষ করে রোহিঙ্গারা আমাদের দেশের না, কিন্তু আমাদের দেশের লোকরা, এবং বিশেষ করে যেসব জায়গা থেকে লোক আগে যেত না, সিরাজগঞ্জ, নাটোর, এইসব জায়গার লোকে যেত, সিলেট, বিভিন্ন জায়গায়, সিলেটেও কম যেত, বেশি ওই দিকে যেত। সেইটার দিকে এখানে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর তাদের কার্যকলাপ আরও জোরদার করা উচিত। বাট আমি ওই একটা কথাই বলবো, মূলত অর্থনৈতিক দিকটা দেখাও যাতে বৈধ পথে আমাদের লোকজনরা ঠিক মতো যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক সারিতে যাব এই মন্তব্যের জন্য, শুরুতেই মাঝখানের সারিতে। আমার প্রশ্ন হলো, যারা বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা দিচ্ছে কিন্তু তাদেরকে সরকার এত অবহেলা করে কেন? এটা হচ্ছে যারা অবৈধ পথে মালয়েশিয়ায় যাচ্ছে, সমুদ্র পাড়ে দিয়ে ঝুঁকি পথে নিয়ে। যদি আমাদের কর্মসংস্থান মন্ত্রণালয় ঠিকমতো এটাকে করে তাহলে মনে হয় এরকম হবে না। আমার মনে হয় কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যর্থ এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে আরেকজন।
ধন্যবাদ। আমার মনে হয় যে এই সরকারের এক্ষেত্রে অনেক দায় আছে, কিভাবে এই মানুষগুলো বাংলাদেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে এবং সরকার সেক্ষেত্রে কিছুই করতে পারতেছে না। এক্ষেত্রে যেমন সালাউদ্দিন সাহেবেরটাও সরকারের দায় আছে, সেইভাবে এবার ট্রলার ভরে চলে যাচ্ছে, এক্ষেত্রেও সরকারের দায় আছে। সরকার এই দায়গুলো কোনোভাবেই এড়াতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। এনাম আহমেদ চৌধুরী। দেখা যাচ্ছে যে আমাদের একটা প্রিয় গান আছে আমাদের, যে এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। দেখা যাচ্ছে এই যে আছেন এই আমাদের বাংলাদেশিরা শত শত আজকে অন্য একটা গান ধরে এই দেশেতে জন্ম যেন ভিন দেশেতে মরি। এই যে ভিন দেশেতে মরার যে প্রবণতা, এটা হচ্ছে উনি বলতেন যে অর্থনৈতিক কারণে এটা একটা বড় প্রশ্ন। আমরা অর্থনৈতিক এমন একটা সুযোগ কেন করে দিতে পারছি না যেখানে তারা বাংলাদেশে থেকে তারা জীবিকা অর্জন করবে। এবং দ্বিতীয়ত আরেকটি ব্যর্থতা আছে, যে দর্শক বলছেন যে কর্মসংস্থান তৈরি করতে পারছে না, এটাই ব্যর্থতা ওনার কাছে। হ্যাঁ, সেই তো বলছি, সেটাই তো বলছি, কর্মসংস্থান করতে পারছে না এক নম্বর কথা। এবং দু নম্বর কথা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও যেটা আছেন আপনার আমাদের বর্ডারে, তাদেরও আপনার অপারগতা রয়েছে। এ প্রসঙ্গে আমি নিরুক্তি করতে চাই না, কিন্তু ফরিদা আখতার যারা বলেছেন আমি সাধারণভাবে সমর্থন করছি, নিরুক্তি না করে। তবে আমি মনে করছি এই প্রসঙ্গটা অত্যন্ত বড় একটা জিনিস এবং এটা বিদেশে আমাদের ভাবমূর্তিটা অনেকটা ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আমাদের নজর দেওয়া উচিত। ধন্যবাদ। আরেকজন দর্শক তৃতীয় সারিতে, খুব সংক্ষেপে বলুন বিষয়টি নিয়ে। রোহিঙ্গা বা বাংলাদেশি যারা পাচার হচ্ছে, এদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এবং বর্তমান সরকার বলতেছে যে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বসতেছে, অথচ এই সমস্ত বাংলাদেশিদেরকে কেন কর্মসংস্থান করে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। ইকবাল সোবহান চৌধুরী, শুনলেন যে ওনার শেষের অংশ যে উন্নয়নের জোয়ার বইছে বলে সরকার দাবি করছে ওনার ভাষায়, কিন্তু তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? আমরা যদি ছবিগুলো দেখি যে জাহাজে তাদেরকে ফেরত আনা হচ্ছে বা ফেরত আসছে, সেই ছবিগুলোতে দেখবেন বাচ্চা ছেলেও আছে। তাদের জন্য কিন্তু কর্মসংস্থানের কোনো প্রয়োজন ছিল না। এই বাচ্চাগুলোকে কেন এই পাচারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো? নারী আছে, তারা কিন্তু কর্মসংস্থানের জন্য কিন্তু তাদেরকেও যাচ্ছেন যে মানুষ পরিবারকে সার্ভাইভ করার জন্য। না, সেটা নয়। অনেক বাচ্চা বয়সে কম, তারা কোনো কাজও করতে পারবে না, তাদেরকেও কিন্তু সেই জাহাজের মধ্যে তুলে দেওয়া হয়েছে। যে যে দেশে যাচ্ছে, শুধু আমাদের দেশে পুলিশের ব্যর্থতা কেন বলবো? যদি ব্যাংকক, আপনি যদি থাইল্যান্ডে দেখুন, সেখানে তো এই লোকগুলো নেমেছে, তাদের জঙ্গলে আশ্রয় নিয়েছে, তারপরে তাদের গণকবর পাওয়া গিয়েছে। সেখানে নামলো কিভাবে? উনি বললেন যে বাংলাদেশের সীমানা থেকে যেন এরা বের হতে না পারে, সেটার জন্য সরকার বাংলাদেশের সীমানায় যেমন আমাদের সেখানকার যারা আইন শৃঙ্খলা যেমন আছে, আন্তর্জাতিক চক্রও কিন্তু এগুলিতে কাজ করে। শুধু আপনি এখানে কেন দেখবেন, আপনি দেখবেন যে মেক্সিকো থেকে ইয়েতে যাচ্ছে, এই আমেরিকাতে যাচ্ছে। অর্থাৎ এই মাইগ্রেশন বলুন বা এই পাচার বলুন, এটি কিন্তু সারা দুনিয়াব্যাপী ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতো কাজ করে। এবং সবচেয়ে বড় জিনিস যেটি হলো, সেখানে সরকারের অবশ্যই একটি কাজ আছে। সেই কাজটি হলো যে এই মানব পাচার যারা করে তাদেরকে প্রথম ধরার জন্য তারা চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে মানব পাচারকারীদেরকে ধরাও হয়েছে। আবার সেখানে পাশাপাশি আমি প্রশ্ন তুলতে চাই, সরকারের ব্যর্থতার কথা আমরা খুব সোজাভাবে বলে দিই, কিন্তু যখন এই মানব পাচারকারীদেরকে যখন গুলি করে মারা হচ্ছে, তখন কিন্তু বলা হচ্ছে যে বিনা বিচারে তাদেরকে মারা হচ্ছে, অর্থাৎ এই বিচার বহির্ভূত হত্যা করা হচ্ছে। এখন পাচার যারা করছে, এই অমানবিক কাজ যারা করছে, যে এই শিশু নারীকে পর্যন্ত করছে, তাদেরকে ধরতে না পেরে, তাদেরকে ধরতে গিয়ে যদি তাদের সাথে গোলাগুলিতে যদি মারা যায়, সেখানে আমরা কিন্তু আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো বলার চেষ্টা করছে যে সেখানে বিচার বহির্ভূত কাজ হচ্ছে। আমার মনে হয় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য না। একটা শুধু আমি যেটা সবার প্রশ্নের ক্ষেত্রে বলতে চাই যে মানুষের নিরাপদ চলাচলের কিন্তু সুযোগটা রাখতে হবে। শুধু যে আমরা দেশে কর্মসংস্থান নাও করতে পারি, আসলে এটা বোঝা দরকার যে মধ্যপ্রাচ্যে আমাদের কর্মসংস্থানের সুযোগগুলো কমে যাওয়াও কিন্তু এইসব রুটগুলোতে এখন মানুষ চলে যাচ্ছে। তার মানে এই যে আমাদের কিছু কূটনৈতিক ব্যর্থতা আছে, আমাদের যে কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে, এটা যিনি বলেছেন আমি তার সাথে একমত প্রকাশ করে বলছি যে মানুষের নিরাপদ চলাচল এবং কর্মসংস্থান যে দেশেই হোক সে যেন করতে পারে। আমি যদি আপনাকে প্রশ্ন তুলি যে মাত্র যখন মানব পাচারের এই মর্মান্তিক বিষয়গুলো আমরা দেখছি, তখন কিন্তু গতকালই মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 50,000 নারী কর্মী
এই সৌদি আরবে পাঠানো হবে, তার মধ্যে 20,000 রমজানের আগে যাবে, বাকি 30,000 যাবে। এবং সৌদি আরব শুধু নয়, যে এখানে মধ্যপ্রাচ্যেও কিন্তু আজকে বৈধভাবে, মালয়েশিয়াতেও কিন্তু বৈধভাবে মানুষ গিয়েছে, অবৈধভাবে যাওয়ার কোনো কারণ নেই। এটা ধন্যবাদ আপনাকে মিস্টার চৌধুরী। ফরিদ আক্তার, আপনাকেও ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, দর্শক, বাকি প্যানেলিস্ট, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।